আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে স্বাগত। একটা দেশের জনসংখ্যা ঠিক কখন তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে আর কখন সেটা বিশাল একটা বোঝাই পরিণত হয়, এটা বুঝতে হলে আমাদের কেবল ওপর দেখলে চলবে না, একদম নিখুঁত তথ্যের গভীরে যেতে হবে। তো চলুন বাংলাদেশের জনসংখ্যার এই বাস্তব চিত্রটা আজ একটু খতিয়ে দেখা যাক। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মোট ৬টি ধাপে ভাগ করেছি: আঞ্চলিক তুলনা, জনসংখ্যার পরিবর্তনশীলতা, স্থানান্তর বা মাইগ্রেশন, মৃত্যুহার, প্রাকৃতিক সম্পদের উপর চাপ এবং সবশেষে এর সমাধান। প্রথমেই প্রথম অধ্যায়, আঞ্চলিক জনসংখ্যার তুলনা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দ্রুত উন্নয়নশীল দেশ, কিন্তু এর সবচেয়ে আলোচিত দিক কোনটা? এর বিপুল জনসংখ্যা আর অবিশ্বাস্য জনঘনত্ব। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর ডেটার দিকে তাকালে চিত্রটা বেশ পরিষ্কার হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্তমান বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২%। এই হারটা নেপাল বা শ্রীলঙ্কার চেয়ে একটু বেশি হলেও পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশগুলোর তুলনায় কিন্তু বেশ কম, মানে একটা মাঝামাঝি জায়গায় আছে বলা যায়। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে জনসংখ্যার ঘনত্বে। এই গ্রাফটা একটু খেয়াল করা যাক। প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে বাস করেন ১,১১৯ জন মানুষ, যেখানে পাশের দেশ ভারতে এই সংখ্যাটা মাত্র ৪২৭ জন, মানে ভারতের চেয়ে প্রায় ৩ গুণ বেশি মানুষ একই পরিমাণ জায়গায় বাস করছে। দৈনন্দিন জীবনে এত বিপুল সংখ্যক মানুষের একসাথে থাকাটা সত্যি অভাবনীয়। তবে হ্যাঁ, এখানে একটা বেশ পজিটিভ বা আশাব্যঞ্জক ট্রেন্ডও আছে। ২০০১ সালেও আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.59%। সেখান থেকে কমে এখন সেটা দাঁড়িয়েছে 1.2%। তার মানে জনসংখ্যা বৃদ্ধির গ্রাফটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামছে। এবার আসা যাক দ্বিতীয় অংশে, জনসংখ্যার পরিবর্তনশীলতা। এই যে এত বিশাল একটা জনসংখ্যা, এর ভেতরের কাঠামোটা আসলে কিভাবে বদলাচ্ছে। সহজ কথায়, জন্মহার, মৃত্যুহার আর স্থানান্তরের কারণে জনসংখ্যার যে কাঠামোগত পরিবর্তন হয়, সেটাই হলো জনসংখ্যার পরিবর্তনশীলতা। আর মজার ব্যাপার হলো, এই পরিবর্তন কিন্তু শুধু জন্ম-মৃত্যুর অঙ্কে আটকে নেই। ভৌগোলিক পরিবেশ, শিক্ষার হার, এমনকি কে কী পেশায় আছেন, এসব বিষয়ও কিন্তু জনসংখ্যার কাঠামো বদলে দেয়। যেমন ধরুন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের গড় আয়ু এখন বেড়ে দাঁড়িয়েছে ৭২.৩ বছরে। এটা দারুণ একটা খবর, কিন্তু এর একটা উল্টোপিঠও আছে। মৃত্যুহার কমে যাওয়ায় এবং মানুষ বেশি দিন বাঁচায় সমাজে বয়স্ক বা নির্ভরশীল মানুষের সংখ্যা এখন আগের চেয়ে অনেক দ্রুত হারে বাড়ছে। ভৌগোলিক অবস্থান আর পেশার প্রভাবটাও বেশ ইন্টারেস্টিং। নদীবিধৌত উর্বর সমতল ভূমিতে ফসল ভালো হয় বলে সেখানে মানুষের ভিড় বেশি, অথচ পাহাড়ি বা বিচ্ছিন্ন চর এলাকায় ঘনত্ব একেবারেই কম। আবার পেশার দিক থেকে দেখলে শ্রমিক শ্রেণীর মানুষের তুলনায় ডাক্তার বা শিক্ষকদের মতো পেশাজীবীদের মধ্যে ছোট পরিবার গঠনের প্রবণতা অনেক বেশি দেখা যায়। আলোচনার তৃতীয় অংশে আমরা দেখব স্থানান্তর বা মাইগ্রেশন। মানুষ কেন নিজের চেনা জায়গা ছেড়ে দেশের ভেতরে বা দেশের বাইরে পাড়ি জমায়। মূলত দুটো রূপ আছে এর। অভ্যন্তরীণ স্থানান্তর, যেটা ঘটে নদীভাঙন, দারিদ্র্য বা শহরে একটা ভালো কাজের খোঁজে। আরেকটা হলো আন্তর্জাতিক স্থানান্তর, মানে বিদেশে পাড়ি জমানো। সেটা হতে পারে উন্নত চাকরি, ব্যবসা বা উচ্চশিক্ষার জন্য। দিন শেষে মানুষের এই ছুটে চলার পেছনে অর্থনৈতিক তাগিদটাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই যে মানুষ গ্রাম থেকে শহরে আসছে, এর প্রভাবটা আসলে কেমন? নিরপেক্ষভাবে দেখলে এর দুটো দিকই আছে। একদিকে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে হাজার হাজার গ্রামীণ নারী পোশাক শিল্পে কাজ পেয়ে আর্থিকভাবে স্বাধীন হচ্ছেন, কিন্তু অন্যদিকে শহরে মানুষের চাপ বাড়ছে, গড়ে উঠছে অস্বাস্থ্যকর বস্তি, আর হু হু করে বাড়ছে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়। আন্তর্জাতিক স্থানান্তরের ক্ষেত্রেও গল্পটা অনেকটা একই রকম। বিদেশ থেকে আসা বিপুল রেমিটেন্স আমাদের অর্থনীতিকে আক্ষরিক অর্থে শক্তিশালী করে রাখছে, কিন্তু পাশাপাশি বাইরে থেকে ভাইরাসবাহিত নানা রোগ দেশে ঢুকে পড়ার মতো একটা অপ্রত্যাশিত জনস্বাস্থ্য ঝুঁকিও কিন্তু তৈরি হতে পারে। এবার আসা যাক আমাদের চতুর্থ অংশে। এখানে মাতৃ ও শিশু মৃত্যুর ঐতিহাসিক ডেটা আর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। গত ৪ দশকের মাতৃমৃত্যুর ডেটা যদি দেখি, এটা সত্যি একটা সাকসেস স্টোরি। ১৯৮০ সালে যেখানে প্রতি লক্ষ জন্মে ৬৫০ জন মায়ের মৃত্যু হতো, ২০২২ সালে সেটা কমে এসেছে মাত্র ১৫৬ জনে। স্বাস্থ্য খাতের জন্য এটা নিঃসন্দেহে একটা বিশাল অর্জন। শিশু মৃত্যুর ক্ষেত্রেও আমরা দারুণ সফল। ১৯৯০ সালে প্রতি হাজারে শিশু মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯ জন, আর ২০২২ সালে সেটা অভাবনীয়ভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ২০ জনে।
মূলত সম্প্রসারিত টিকাদান আর চিকিৎসার প্রসারের কারণেই এই উন্নতিটা সম্ভব হয়েছে। তবে সত্যি বলতে কাজ এখনও অনেকটা বাকি। বাল্যবিবাহ, মায়ের অপুষ্টি, প্রশিক্ষণ ছাড়া ধাত্রী দিয়ে প্রসব আর দুর্বল স্যানিটেশনের কারণে এখনও অনেক মা ও শিশু প্রাণ হারান। এর সাথে আরেকটা মর্মান্তিক বাস্তবতা হল পানিতে ডুবে শিশু মৃত্যু। এটা এখনও আমাদের জন্য বিশাল একটা চিন্তার বিষয়। আলোচনার পঞ্চম অংশে আমরা দেখব এই বিশাল এবং ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদের প্রাকৃতিক সম্পদের উপর ঠিক কী পরিমাণ চাপ ফেলছে। সব কিছুরই তো একটা লিমিট থাকে, তাই না? ঘরবাড়ি বানাতে গিয়ে বনভূমি উজাড় হচ্ছে, নগরায়নের ফলে হারিয়ে যাচ্ছে কৃষিজমি, শিল্পের কারণে ফুরিয়ে যাচ্ছে মহামূল্যবান গ্যাস, আর অপরিকল্পিত বর্জ্যে দূষিত হচ্ছে আমাদের পানি সম্পদ। চারপাশেই এই চাপের চিহ্নগুলো খুব স্পষ্ট। সম্পদের এই টানাপোড়েন বোঝাতে শুধু একটা তথ্যের দিকে নজর দেওয়া যাক। আমাদের দেশের মোট প্রাকৃতিক গ্যাসের 60% বেশি, হ্যাঁ ঠিকই শুনেছেন, শতকরা 60% বেশি ব্যবহৃত হয় শুধু ইউরিয়া সার উৎপাদনে। কারণ এত বিপুল সংখ্যক মানুষের জন্য তো বিশাল পরিমাণ খাবার ফলাতে হবে। এটা শিল্পের ওপর চাপের একটা বাস্তব চিত্র। তো আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে, ষষ্ঠ অধ্যায়, জনসংখ্যার মূল গাণিতিক হিসাব এবং এই সমস্যা সমাধানের উপায়। সহজ একটা অঙ্ক কষা যাক। দেশে প্রতিবছর জন্ম নেয় প্রায় 25 লক্ষ শিশু, আর মারা যায় প্রায় 6 লক্ষ মানুষ। এর মানে কি দাঁড়ালো? উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহারের ফলে প্রতি বছর নিট 19 লক্ষ নতুন মানুষ এই জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই বিপুল জনসংখ্যাকে বোঝানা বানিয়ে সম্পদে পরিণত করার উপায় কি? উপায় হল প্রাতিষ্ঠানিক কিছু পদক্ষেপ নেওয়া, যেমন বাল্যবিবাহ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, মানুষের জন্য সত্যিকারের উৎপাদনমুখী কাজের সুযোগ তৈরি করা, আর সবচেয়ে বড় কথা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে দক্ষ মানব সম্পদে পরিণত করা। পুরো বিশ্লেষণ শেষে আসলে একটাই বড় প্রশ্ন ঘুরে ফিরে আসে, এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, এটা কি আগামী দিনে আমাদের জন্য একটা অপ্রতিরোধ্য বোঝা হয়েই থাকবে, নাকি সঠিক পরিকল্পনার মাধ্যমে একে দেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা সম্ভব হবে? উত্তরটা